মহিলার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, একজন বিধায়ক, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, হ্যান করেছে, এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো। বা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টাডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি শত্রুঘ্না থেকে শুরু করে আর যারা আছেন, যারা যে ক্ষেত্রে মিরাক্কিদি থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেবো। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো। এখন 26 নির্বাচন তো সামনে আছে, তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা? দেখুন, আমার সাথে নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছে? দেখুন, আপনাকে বলি, আমার সাথে পেরে উঠতে পারছে না। আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে। কদিন আগে আমাকে 24 ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন, এনাদের মধ্যে ছিলেন আরো অ্যাডভোকেটরা আসে, আমাদেরকে জামিন করিয়েছে। তো আমাকে আটকাতে পারছে না, তাহলে কি হবে? সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেবো না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। কোন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবিন্দুরা আসে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নৌসাদ হাত দেবে? 3000 কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে করতে পারে, তাও বিশ্বাস করবে না। আমি প্রসঙ্গক্রমে বলছি 3000 কোটি কেন, একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর আমার 30 কোটিতে আমাকে আটকে রাখবে? এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে কেনার চেষ্টা হচ্ছে। যে রিসেন্টলি আপনাকে কোন অফার দিয়েছে যে তৃণমূল থেকে, বা কোন দল থেকে অফার পেয়েছেন? দেখুন, আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে, চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকুই বুঝি, আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল, আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম। তিনি 19-এর কোটা পার হয়নি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, হাসির কাটে তিনি গিয়েছিলেন। তার জীবনী আমি ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা, আমার জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, তার জীবনী আমি পড়েছি। আর স্টেজে সেটা বলি। আর বাস্তবেও তিনি 19-এর কোটা পার হয়নি, আমার এই 30 কোটা জাস্ট ক্রস করছি, 30-এর কোটাতে আমি জাস্ট এন্টার করেছি। সুতরাং আমাকে এই কিনতেও পারবে না, মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকাতে পারবে না। আপনাকে অফার কে দিচ্ছে? আপনি অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম। আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা
বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে, কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না। মানে বিধানসভার অন্দরে হ্যাঁ, বিধানসভার ক্ষেত্রে রসদ আরো কয়েকটা যেটা হচ্ছে আজকে কলকাতা জেলা জুড়ে কলকাতাতেও পুরুলিয়াতে যার বাড়িতে রেড হয়েছে দাদা এক সময় দাবুকে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ছিল। দেখুন, ভোট যত এগিয়ে এসছে এই ধরনের সেন্ট্রাল এজেন্সি তৎপরতা বাড়ছে, তবে আমি একটা আশার আলো কিছু দেখতে পাই না। কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল, যারা পোস্টপোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। আমাকাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড। পরীক্ষা দেখা গেছে ভিন রাজ্যে বিভিন্ন চাকরি প্রার্থী তারা এসেছে, তো বিষয়টা অন্যরকম হয়ে গেছে, এখানেই চাকরি গেলে ভিন রাজ্যে তারা পরীক্ষা দেখুন, ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই, কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে যখন ভিন্ন রাজ্য থেকে আসছে, যেহেতু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ নাই, ফলে সেখানে একটা বিতর্ক থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে 80% সিট কি 90% সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে, সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না, কারণ সেই প্রভিশন আমাদের নাই। কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য। কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসছেন, অলরেডি তারা 8 বছর 10 বছর চাকরি করে নিলেন, তাদের কথা আমরা একবারও ভাবছি না। রাজ্য সরকার তার অপদার্থতা ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো। জানি না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে। আরেকটা হচ্ছে যে ফুলপুরা শরীফে একটা ফাটল দেখা গেছে আব্বাস সিদ্দিকের পরে কাসেম বলছেন যে কি করছেন নওশাদ সিদ্দিকী, আমি মমতা অভিষেকের দল। দেখুন, ওটা আমার ভাইজান, আবার উনি আবার উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি রাজনৈতিক স্ট্যান্ডার্ড থাকবে। রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে, আলাদা আলাদা আমাদের বাড়ি থেকে যদি রাজনীতি করে ফাটল ধরে গেছে, এটা বলা ভুল হবে। ফুলপুরা শরীফের জায়গায় আছে, ফুলপুরা শরীফে পীর সাহেব পীরজাদা মিলিয়ে প্রায় 70-এর অধিক আছে। আমরা যদি 3-4 জন রাজনীতি করি, তার জন্য ফুলপুরা শরীফ ফাটল ধরে যাবে, এটা যারা বলছে এটা আমার মনে হয় সঠিক তারা বলছে না। হরিদেবপুরে গত পরশুদিন আবার একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে, সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী, শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা। এগুলো তো এরাই করবে, যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানেই হচ্ছে, দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে। আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে, সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবেই। তো এখন খোঁজ নিয়ে দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে, হয়তো এখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয়, ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু অন্যায় যেটা হচ্ছে, যারা অন্যায় করেছে শাস্তি পাক, এ কথা জোর গলায় তারা বলতে পারে না। কারণ যদি একথা জোর গলায় বলে, তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে, তাদেরকে দেখবেন জেলের মধ্যে রাখতে হবে। কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত, কেউ দুর্নীতির সাথে যুক্ত, মানে এরা এক একটা রত্ন। আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনের সারিতে নিয়ে আসে। যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন, তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না। ঠিক আছে, উত্তরবঙ্গে এই নিয়ে চলতে বছরে 3 নম্বর বার মুখ্যমন্ত্রী যাচ্ছে, এটা কি বিজেপির শক্ত ঘাঁটি নাকি কোন ভয়ে বারবার যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? দেখুন, মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না, তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিসগুলো করে ক্ষমতায় এসেছিলেন 2011-এর আগে, যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন, সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইবো। উত্তরবঙ্গে যাচ্ছেন, চা শ্রমিকদের বঞ্চনার কথা তিনি মুখে বলছেন না। একটা চা শ্রমিক মাত্র 250 টাকা প্রত্যেক দিন তার মজুরি পায়। স্কিল লেবার, চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে। 450 টাকা পশ্চিমবাংলায় যাও, আমি মনে করি এটা কম, অনেক কম।
মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য 450 টাকা। আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আমরা উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে, চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না। প্রায় 2016 থেকে 2024 প্রায় 15 থেকে 16 বার দ্বিপাক্ষিক মিটিং হয়েছে, কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি। শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না। চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক জানুন বাইরে থাকার টোঙের মতো হয়েছে, এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না। শুধুমাত্র তাদের কাছে যায়, তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে। এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না। আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই 2026 ইলেকশন আসছে, এই দুটো শক্তিকে পরাস্ত করবে। আপনার বিরুদ্ধে অভিযোগও করছে। দেখুন, সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে, পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডেল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি, আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। আইনি বিচার ব্যবস্থার উদ্যোগ কেউ নয়, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? মিথ্যা মামলা আমার নামে 19টা মতো দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই করছি। যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি আইনের মাধ্যমে জবাব চাইছি, কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে। আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি, কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি। আপনাকে টার্গেট করছে কেন? আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে? দেখুন, একটা কথা বলি, আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপি যেখানে 77টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএর কাছে এত কেন? সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায়, আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে। ভয় পেয়েছে, আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। 42 দিন একবার জেল খাটালো, একবার 24 ঘন্টা জেল কাটালো। তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। সেই জন্য ওরা কি করছে? আমার নামে মিথ্যাচার করছে। কোনোদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে, বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে। তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয়, মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো, তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে। সুতরাং আমাকে কেউ মানে কুভাষা কথা বলে, আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে, আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব, এই কাদা ছুড়াছুড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না। কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা গায়ে মেখে দিতে হয়। আমি অনেকটা গায়ে মেখেছি, কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। রাজ্যের অন্যতম আরেক বিরোধী দল দেখুন, নেতাদের মুখে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয়, তাহলে সাধারণ কর্মী যারা আছে তারা তো অ্যাসিড মেরে দেবে। বিজেপি নেতারা অনেক ফুল বকছে। আব্দুর রহিম বক্সি সাহেবদের দল এখন শাসন কার্যে আছে। কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, সেখানে 1.5 কোটি শুধু পশ্চিমবাংলায় কি করে থাকে? চরম অনৈতিক কথা বলছে। কিন্তু এই কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না। ওই কিছু আব্দুর রহিম বক্সি, কোনো জায়গায় শওকত মোল্লা, কোনো জায়গায় জাহাঙ্গীর খান, কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে উত্তর দিয়ে যাচ্ছে, মানে বাইনারি পলিটিক্সটাকে আরো ভালো করে তৈরি করছে। আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো
যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দেবো, বার করে দেবো, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা। দুর্ভাগ্য আমাদের, আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে। এই যে আব্দুল রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন, আমি মনে করি চরম অসংসদীয়, অগণতান্ত্রিক কথা। এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক, তার সুপ্রিমো এটা আশা করবো। অমিত শাহ, নরেন্দ্র দামোদর দাস, সৈকত মাথা ছড়া, আর যারা রাজনৈতিক ভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসিয়ে দিচ্ছে। এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয়, বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য, পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়লো না। কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ছিল। আর আজকে আমাদের গতকালকে দেখলাম আমরা আমাদের এই সোনার বাংলায়, এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে। আমি আশা করব প্রশাসন সুমোটো করবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয় নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে যে জনবিন্যাস বদলাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দেখুন, অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয়, সর্বপ্রথম তো তাহলে RSS এর যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীল যারা আছেন, তারা কি অমিত শাহকে প্রশ্ন করে দিল না? অমিত শাহজির ব্যর্থতা বলবে। কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে, সেই দায়িত্ব যারা সামনে যে দপ্তর সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি যখন সামলাচ্ছেন অমিত শাহজি, বকলমে RSS এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করে দিল, কি দেখতে হবে সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরাও তো চাই অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে, তার দেশের আইনে যেটা আছে, ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, সেটা দিয়ে ট্রিট হোক। কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয়, সেটা আমি চাইবো। পশ্চিমবাংলার মানুষকে বলবো সজাগ থাকবে।